Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর শুরুতেই দেখে নেব অষ্টম দিনে প্যারিস অলিম্পিকের সবশেষ পদক তালিকার অবস্থান। জাপানকে টপকে শীর্ষস্থান ফিরে পেয়েছে চীন, 2-এ উঠে এসেছে আয়োজক দেশ ফ্রান্স, আর 3 নম্বরে নেমে গেছে জাপান। 11টি গোল্ড, 7টি সিলভার ও 3টি ব্রোঞ্জ সহ মোট 21 পদক নিয়ে মেডেল টেবিলের 1 নম্বরে অবস্থান করছে চীন। 8টি স্বর্ণপদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক ফ্রান্স। সমান সংখ্যক গোল্ড নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাপান। 4 নম্বরে থাকা ক্যাঙ্গারুদের 7 স্বর্ণের সাথে আছে 6টি সিলভার, 4টি ব্রোঞ্জ সহ মোট 17টি পদক। অলিম্পিকে চীনের তো একটা দাপট আমরা দেখছি সঞ্জনা, তবে স্বাগতিক ফ্রান্স তারাও কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া তারা কিন্তু একের পর এক লড়াই করছে। গতকালকে যারা ছিলেন টপে, জাপান ছিলেন, তার থেকে কিন্তু আবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে ফ্রান্স উঠে এসেছে তালিকার 2-এ। ভালো একটা জম্পেশ লড়াই তো হচ্ছে এবারের আসরে। একেবারে হোপফুলি শেষটাও বেশ ভালো হবে। তবে বাংলাদেশের আসলে কি অবস্থা সেটা একটা প্রশ্ন থাকে, এবং বাংলাদেশের উন্নতির জায়গাটা সেটা কতটা দেখা যাচ্ছে, সব মিলিয়ে প্রতিবেদনেই বিস্তারিত দেখে নেওয়া যাক। অলিম্পিকে আরও একবার শিক্ষা সফরের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রত্যাশার শুটিং ও আর্চারি থেকে হতাশার বিদায়ে অস্বস্তি যোগ করেছেন রবিউল সাগররা। তবে এমন পারফরমেন্সের পেছনে প্যারিসের তীব্র গরম ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বাংলাদেশের কন্টিজেন্টের শেফ দ্য মিশন ইস্তেকাম্বুল হামিদ অপুর। পাশাপাশি অলিম্পিক নয় বরং এশিয়াডের লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজানোর পরামর্শ তার। প্যারিসের তাপমাত্রা যেন ছাড়িয়ে গেছে অলিম্পিক গেমসের উত্তাপকেও। প্রচণ্ড গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। অ্যাথলেট, কর্মকর্তা, দর্শক স্বস্তিতে নেই কেউই। বাংলাদেশ থেকে আসা অ্যাথলেট ও কর্মকর্তারাও এর বাইরে নন। এবারের আসরে শুটিং, আর্চারি, অ্যাথলেটিক্স ও সাঁতার, এই 4 ডিসিপ্লিনে বাংলাদেশের মোট 5 জন অ্যাথলেট অংশ নিয়েছেন। এদের মধ্যে প্রত্যাশার শুটিং ও আর্চারি থেকে বিদায়টা হয়েছে একেবারেই হতাশার। এজন্য অবশ্য গরমের তীব্রতাকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন। শুধু ওয়েদারটা অতিরিক্ত গরম, এতে অনেক কিছু সবার জন্য একই ওয়েদার। এটা ওয়েদারে কমপ্লেন করে তো লাভ নেই, কিন্তু ইউরোপের সামার এত গরম হওয়ার কথা না, যেটা আমরা আনএক্সপেক্টেড। গেমসে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্বটাও অনেক। অনুশীলন ও খেলার সময়টা পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। অলিম্পিক ভিলেজেও থাকা হয়নি একসাথে। সব মিলে আয়োজকদের অব্যবস্থাপনায় যার প্রভাব পড়ছে অ্যাথলেটদের পারফরম্যান্সে। 8 আওয়ার্স যাওয়া আসা আর কি, এটা বলে খুবই টাফ। কারণ 9টা বাজে গেম শুরু, তাহলে আপনি শুরু করবেন কয়টায়, তো আবার আসবেন, তো এই সব কিছু মিলে একটা ঝামেলা। যাই হোক, ওইখানেও যারা ছিল তাদেরও কিছু করার নেই, শুধু শুটিং, খাওয়া দাও, ঘুমাও। তো এন্টারটেনমেন্টও কিছু ছিল না। তো এতদিন যাবৎ একটা রুমে জাস্ট বসে থাকা, শুটিং করাও, এটাও বলাও একটা অনেক মনের স্থিরতার ব্যাপার আছে। আরও একটা শিক্ষা সফরের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অলিম্পিকে পদক জয়ের প্রত্যাশা না থাকলেও পারফরমেন্সের উন্নতির সুযোগটাও কাজে লাগাতে পারেননি অ্যাথলেটরা। তাই সাফ ও কমনওয়েলথ গেমসের পর এশিয়ার মঞ্চে নিজেদের প্রস্তুত করার তাগিদ শুটিং ফেডারেশনের মহাসচিবের। এশিয়ান গেমসে যখন আমরা একটা পদক পাবো, তখনই আমরা বলতে পারবো ইয়েস, আমরা অলিম্পিকের জন্য প্রস্তুত। মেডেল পাবো কিনা এসব বলাটা ঠিক হবে না। আমরা প্রস্তুত অলিম্পিকের মতো গ্রাউন্ডে আমাদের ফাইট করা। তো এশিয়ান গেমসে যখনই যারা মেডেল পাবে তারা প্রস্তুত। সাগর, রবিউল, রাফি বিদায় নিলেও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে টিকে থাকলেন আর কেবল স্প্রিন্টার ইমরান ও সাঁতারু সোনিয়া। আগামী 4 আগস্ট শেষ হবে বাংলাদেশের এবারের অলিম্পিক মিশন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, প্যারিস, ফ্রান্স। গ্র্যাজুয়ালি যে ইমপ্রুভমেন্টের জায়গা, সেই জায়গাটায় হয়তো খুব একটা এগিয়ে থাকতে দেখা যায় না বাংলাদেশকে। অলিম্পিকের মতো বড় আসরে যেটা হয় যে হ্যাঁ, একটা পদক দিয়ে অনেক সময় শুরু হয়। পার্শ্ববর্তী দেশ ভারত, তাদেরও এক্সাম্পল আছে, তারা কিন্তু দীর্ঘদিন 1টা 2টো এবং মাঝখানে এমনও গেছে যারা কোনো পদক পায়নি। এবার আসলে অলরেডি 3টা পদক তারা পেয়ে গেছে। তো ওই প্রিপারেশনের জায়গায় মনে হয় একটা ঘাটতি তো বরাবরই থেকে যায়। একদমই সেই ঘাটতিটা রয়েছে, এবং শুটিং থেকেও তো সেটা আজকে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। আমার মনে হয় যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং কোচ এবং প্লেয়ার সবাইকেই আরও বেশি সিরিয়াস হতে হবে, যেমন শিক্ষা সফর যেন না হয়ে দাঁড়ায়। একেবারে প্যারিস অলিম্পিকে বাংলাদেশের অবস্থান সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করবো। তবে এই পর্যায়ে যাচ্ছি একটু ক্রিকেটে। আসছে নারী বিশ্বকাপে আম্পায়ার ও ম্যাচ রেফারি সহ বাংলাদেশের 3 থেকে 4 জন প্রতিনিধিকে দেখতে চান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনাল সহ পুরো আসর জুড়ে সফলতার সাথে দায়িত্ব পালন করা সাথীরা জাকির জেসির পারফরম্যান্সে খুশি এই বোর্ড পরিচালক। এদিকে আসছে বিপিএলে দেশি আম্পায়ারদের ম্যাচ ফি বাড়াতেও কাজ করছে আম্পায়ার্স কমিটি। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নারীদের ক্রিকেটের ম্যাচ পরিচালনা করবেন নারী অফিসিয়ালরাই, যার ফল হিসেবে সদ্য শেষ হওয়া নারী এশিয়া কাপে আম্পায়ার, ম্যাচ অফিসিয়াল সহ সবকিছুর দায়িত্ব পালন করেছেন নারীরা। এশিয়া কাপে বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করতে না পারলেও নারী আম্পায়ার সাথীরা জেসি খুব ভালো করেছেন, যার পুরস্কার হিসেবে ভারত শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচও পরিচালনা করেছেন এই বাংলাদেশি। আমরা 2 বছর আগে যখন মেয়েদের নিয়ে কাজ করা শুরু করি, আপনার তখন থেকে টার্গেটটা আমাদেরকে ছিল কিন্তু এটাই। আমরা যে কাজটা করছি এর জাস্টিফিকেশন হচ্ছে যে এবার ইন্ডিয়া পাকিস্তান এত ইম্পর্টেন্ট ম্যাচ, ফাইনালে বাংলাদেশের মেয়ে আম্পায়ার দিয়েছে, যেটা গত বছরে তারা পুরো টুর্নামেন্টেই ছিল না। ইটস এ বিগ লিপ। আগামী 3 অক্টোবর বাংলাদেশে বসছে নারী টি20 বিশ্বকাপ। স্বভাবতই এই ইভেন্টেও ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার, ম্যাচ রেফারি সব ভূমিকায় দেখা যাবে নারীদের। 10 দলের 23 ম্যাচের এই মহাযজ্ঞে বাংলাদেশের জেসির থাকাটা প্রায় নিশ্চিত। তবে আরও 2 থেকে 3 জন বাংলাদেশি নারী আম্পায়ার ও ম্যাচ রেফারিকে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে দেখতে চান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। আর আমাদের তো 4টা এখন আইসিসি আম্পায়ার আছে তো ইন্টারন্যাশনাল প্যানেলের। আমরা পুশ করছি 4 জনকেই, কিন্তু মিনিমাম একজন তো প্রুফ করে দিয়েছে যে শি ইজ প্রিটি গুড অ্যান্ড শি ক্যান হ্যান্ডেল। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। সেই সাথে মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীররাও ভালো করছেন আন্তর্জাতিক অঙ্গনে। তবে বিপিএলে বিদেশি আম্পায়ারদের সাথে এই 4 আম্পায়ার ও অন্যান্য দেশি আম্পায়ারদের পেমেন্টের পার্থক্যটা বেশ বড়। এবারের আসরে সেই ব্যবধানটা আরও কিছুটা কমাতে চান ইফতেখার মিঠু। গেল আসরের মতো এবারও দেশি আম্পায়ারদের পারিশ্রমিক বাড়াতে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সুপারিশ করবেন এই আম্পায়ার। আমার টেনিয়ারে কিন্তু পার্সেন্টেজ যদি দেখেন, আমরা কিন্তু ম্যাসিভ 100-এর উপর চলে গেছি। তারপরে এখন প্রতি বছর বাড়াচ্ছি যাতে ওটা ক্যাচ করতে পারি। এবার প্রপোজাল আবার দিব, যেহেতু আগে আছে আবার দিব, যাতে ওনারা কনসিডার। আই এম ভেরি ভেরি হোপফুল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, সহকর্মী মুজনিবিন তারেক, তিনি অলিম্পিক কভার করছেন, প্যারিসে আছেন এই মুহূর্তে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তারেক, বাংলাদেশের প্রসঙ্গে যদি একটু আসি, অলিম্পিকে শুটিং ও আর্চারি এই 2 ইভেন্ট থেকে তো অলরেডি বাংলাদেশ বিদায় নিয়েছে। আসলে অন্যান্য বারের মতোই দেখছেন কিনা, এবারও আসলে সেই শিক্ষা সফরই চলছে কিনা, বাংলাদেশের ওভারঅল পজিশন নিয়ে কিংবা অবস্থান নিয়ে যদি একটু বলেন, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি বলেন। রঞ্জন, এখন পর্যন্ত বাংলাদেশ এবার একটা মাত্র সরাসরি কোয়ালিফাই করেছে একটা ডিসিপ্লিনে, সেটা আর্চারি আমরা জানি, এবং এটা যেহেতু ব্যক্তিগত ইভেন্ট, এখানে বাংলাদেশের আন্তর্জাতিক পারফরমেন্স কিন্তু ভালো ছিল, সেই জায়গাটা একটা প্রত্যাশা ছিল। কিন্তু সাগর, তিনি কিন্তু খুব যে একটা ভালো করতে পেরেছেন, তার ক্যারিয়ারের বেস্ট টাইমিংটাও যে তিনি করতে পেরেছেন বা স্কোরটা করতে পেরেছেন, সেটা কিন্তু পারেনি। শুটিংও একটা চোখ থাকে সবসময়, তবে সেটা কমনওয়েলথ গেমসে এবং এসএ গেমসে। সেটার যে পরের ধাপ এশিয়াটা আমরা যেটা বলি, সেখানেও কিন্তু শুটিং এ আমাদের কোনো সাফল্য নেই। অলিম্পিকে তো অনেক দূরের পথ, এবং যথারীতি সেটি কিন্তু শিক্ষা সফরের মতোই শেষ হলো, অভিজ্ঞতা অর্জন, যেটা আমরা সবসময় বলি। তবে এই 2 ডিসিপ্লিনে কিন্তু এবার বাড়তি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইভেন সাঁতারে যে 2 জন এসেছেন, তাদেরকেও থাইল্যান্ডে দীর্ঘদিন রেখে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাঁতারে রাফি, তিনি তার ব্যক্তিগত সেরা টাইমিংটা করেছেন, এবং সোনিয়া, তার খেলা আছে 3 আগস্ট, এবং বাংলাদেশের সবশেষ যে ভরসা ইমরানুর রহমান অ্যাথলেটিক্সে স্প্রিন্টার, তিনি কিন্তু লড়বেন 4 আগস্ট। এবং আমরা কিন্তু অ্যাথলেটিক্স এর যারা কর্মকর্তা আছেন, অলিম্পিকের কর্মকর্তা আছেন, ইভেন ইমরান, তার সাথে যখন কথা হয়েছে, এখানে তিনিও কিন্তু তার একটা ভালো টাইমিং এর প্রত্যাশা করছেন। পদক তো খুবই দূরের পথ, কারণ আপনি জানেন এখানে প্রথমে কোয়ালিফাইং রাউন্ড হবে, সেখানে যদি তিনি সেরা 8-এ থাকতে পারেন, তারপর তিনি মূল রাউন্ডে যেতে পারবেন না। এবং 100 মিটার স্প্রিন্ট যদি বলি বা 200 মিটার স্প্রিন্ট বলি, এই রাউন্ড গুলো তো এই অ্যাথলেটিক্স এর সবচেয়ে আকর্ষণীয় দুটি ইভেন্ট। সেখানে এটাও একদম নিশ্চিত ভাবেই বলা যায় যে এটা আসলে অভিজ্ঞতা অর্জনই প্রাপ্তি হবে বাংলাদেশের। যেখানে কিছু হতে পারতো, সেই জায়গাটা বলবো যে আচারি, সেটা কিন্তু আমরা মিস করেছি, এবং হতাশাজনক পারফরমেন্স ছিল। এবং রঞ্জন, খুবই দুঃখজনক বা হতাশাজনক বিষয় হচ্ছে, যার কাছে মেসকলির কাছে তিনি হেরেছেন, সেই মেসকলিকে রোমান সানা হারিয়েছিলেন। সেখানে রোমান সানার কাছে হেরে পরের বছর তিনি টোকিও অলিম্পিকে পদক জিতেছিলেন।
তার মানে যদি সামর্থ্যের কথা বলেন, সেই আর্চারদের সেই সামর্থ্যটা কিন্তু কম নয়। যেটি হচ্ছে যে একদম বড় আসর অলিম্পিকের মতো ইভেন্টে গিয়ে সেখানে নিজের নার্ভ ধরে রাখা শেষ পর্যন্ত। শুটিংও আমরা যেটা দেখি একদম প্রথম দিকে স্কোর ভালো স্কোর আছে, কিন্তু শেষ দিকে রাউন্ড গুলোতে এসে তারা কিন্তু পয়েন্ট হারাচ্ছেন, স্কোর কম করছেন, সেটার খেসারত কিন্তু তারা দিচ্ছেন। মাত্র 5 পয়েন্টের জন্য কিন্তু শুটিং এ আমরা কোয়ালিফাই মূল পর্বে যেতে পারিনি। আর্চারি হয়তো এই জিনিসগুলো ঘুচবে, একটা দুটো ইভেন্ট করেই বাংলাদেশকে আগাতে হবে, যেখানে অনেক বেশি সম্ভাবনা এবং সুযোগ আছে সেই জায়গাগুলোতে ভালো করতে হবে। এবং সেই ক্ষেত্রে আর্চারি এবং শুটিং এই দুটি ডিসিপ্লিনেই আমি বলবো যে কখনো যদি বাংলাদেশ বড় মঞ্চে কোনো কিছু করতে চায়, এই দুইটা ডিসিপ্লিনই সবচেয়ে বেশি সম্ভাবনা, যেহেতু ব্যক্তিগত ইভেন্ট এবং মাইন্ড গেমের খেলা, সেখানে যে কোনো কিছুই হতে পারে। এছাড়া আমি যদি সার্বিক পরিস্থিতি বলি, প্যারিস অলিম্পিক এবারে গরমটা অনেক বেশি ভোগাচ্ছে আমাদের। সেটা মিশন তিনিও বলেছেন যে গরমের কারণে শুটাররা পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না, বা এটা অজুহাত হতে পারে না। কেমন যেন একটা খাপ ছাড়া একটা আয়োজন, যেটি প্যারিসের মানুষ অনেক বেশি প্রত্যাশা নিয়ে এসেছিল, সেদিক থেকে বললে মনে হচ্ছে যে হয়তো কিছুটা ম্লান এখনো, তবে হয়তো সময় গড়ার সাথে সাথে হয়তো প্যারিস অলিম্পিক তাদের শেষটাও ভালো হবে এবং আয়োজনের ঘাটতিগুলো হয়তো তারা পুষিয়ে নিতে চেষ্টা করবেন। একেবারে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তারেক। যেটা বলছিলেন যে হোপফুলি সেটা যত সামনে এগোবে তত ভালো কিছু হবে। আর দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।